তোর ভাইয়ের নাম্বারে কল না গেলে অন্য কাউকে কল দে না মায়া। স্যারদের কারো নাম্বার মুখস্থ পারিস তুই? পারলে দ্রুত কল দে। বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না আমরা। এখান থেকে উঠতে হবে আমাদের, নয়তো ছেলেগুলোর হাতে ধরা পড়ে যাব যে কোনো সময়ে। রাফার কথায় মায়া ওকে জানালো কোনো স্যারদের নাম্বার ওর মুখস্থ নেই। এমনকি নিজের ফোনটাতেও কল দিতে পারছে না জুইয়ের কাছে, কারণ মায়া নিজেই সেই ফোনের সিম খুলে রেখেছিল যাতে হৃদ কল দিতে না পারে। এই অবস্থায় মায়া নিজের পরিবারের কারো কাছেও কল দিতে পারবে না, তাহলে সমস্যা আরও বাড়বে। স্যারদের কারো নাম্বারও মায়া মুখস্থ জানে না। মায়া শুধু আরিফ, জুই আর বাড়ির কয়েকটা ফোন নাম্বার মুখস্থ জানে। আর ওর স্বামীর নাম্বারটাও মুখস্থ জানে। 1 মিনিট মায়া ওর স্বামী থেকে তো এই মুহূর্তে সাহায্য চাইতে পারে ওকে বাঁচাতে। মায়ার বিশ্বাস আরিফের থেকেও দ্রুত ওর স্বামী ওকে বাঁচাতে সাহায্য করবে। আজ যদি এখানে মায়ার শেষ যাত্রা হয় তাহলে ওর শেষ কথা হবে স্বামীর সাথে। মায়ার ওর স্বামীর কাছ থেকেও তো ক্ষমা চাওয়া উচিত। মায়া তাকে অমান্য করে আজ বিপদের মুখে পড়েছে। নিজেকে আর কতক্ষণ বাঁচাতে পারবে জানা নেই মায়ার। তবে এতটা বুঝতে পেরেছে মায়ার মৃত্যু আজ নিশ্চিত। হয়তো আর নাও ফিরা হতে পারে আপনজনদের মাঝে। চারপাশে জঙ্গি আর পাহাড়ি ডাকাতের উৎপাত। যে কোনো সময় মায়ারা ধরা পড়ে যাবে। এর আগে মায়াদের এখান থেকে বের হতে হবে। আর এখান থেকে বের হওয়ার আগে মায়া শেষবারের মতন নিজের স্বামীর সাথে একটু কথা বলতে চাই। ঠোঁট চেপে কান্না আটকিয়ে কাপা কাপা হাতে হৃদের নাম্বারে কল লাগালো মায়া। অল্প সময় নিয়ে হৃদের ফোনে রিং হতেই মায়া মুখে হাত চেপে ঝোড়োঝোড়ো করে কেঁদে উঠল। রাত তখন 1:05 ঘরে। হৃদ কফি হাতে ফাইল চেক করছিল কাপে চুমুক দিতে দিতে। সে মূলত রাত 1টা ফ্লাইটে যাবে দুবাই ব্যবসায়ী কাজে। সেজন্য একদম পরিপাটি রেডি হয়ে হাতে কাজগুলো সারছিল। হৃদের উপস্থিতি তার রুমেই ছিল। বিগত দিনে মায়ার খোঁজ খবর হৃদের কাছে ছিল। হৃদ জানত তার বউ বাড়ি থেকে চট্টগ্রাম গিয়েছে আজ 10 দিন হল। হৃদের সাথে মায়ার যোগাযোগ না থাকলেও সেখানকার ছেলেপেলেগুলো হৃদকে তার বউয়ের খবরাখবর দিয়ে থাকত। কিন্তু বিগত 3 দিন ধরে হৃদের কাছে মায়ার খবর তেমন একটা ছিল না, তার কারণ হৃদ আজ সন্ধ্যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশ এসেছিল। এখন আবার দুবাই যাবে। সে মূলত ইন্ডিয়া থেকেই দুবাই চলে যেত, কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ ফাইল রিচেকের জন্য বাংলাদেশ থেকে দুবাইয়ে টিকিট করতে হয়। সেই সন্ধ্যার পর থেকে হৃদ ফ্রেশ হয়ে নিজের ফাইলগুলোই রিচেক করছিল। এর মাঝে আননোন নাম্বার থেকে কল আসায় হৃদ ফাইল থেকে এক পলক দৃষ্টি উঠিয়ে ফোনে চোখ বুলিয়ে পুনরায় নিজের কাছে মনোযোগ হল। অপরিচিত নাম্বার তার কখনো রিসিভ করা হয় না, তাই মায়ার কলটিও স্বাভাবিক ন্যায় রিসিভ করার হল না। কিন্তু পরপর একইভাবে একই নাম্বার থেকে অনবরত কল আসার হৃদ বিরক্ত হয়ে হাতের ফাইল আর কফিটা রেখে দিল টেবিলে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে তুলতেই মায়ার ফুপানোর শব্দে হৃদের মস্তিষ্ক টনক নড়ে উঠল। সে বুঝতে পারল এই অসময়ে তার বউ কল করেছে। বৈদ্যুতিক শকট লাগার মতন হৃদের শরীরে রক্ত টগবগিয়ে উঠল মায়ার ভয়ার্ত কান্নায়। হৃদ অস্থির গলায় মায়াকে শুধাল, জান, জান কি হয়েছে, কান্না করছো কেন? কোনো সমস্যা? হৃদের আদুরে গলায় ঝরঝরে কেঁদে উঠল আতঙ্কিত মায়া। এতক্ষণ সাহসী নারী হয়ে থাকলেও হৃদের আদুরে গলায় ভীষণ ফুরবল হয়ে উঠল মায়া। নারী তার শখের পুরুষের কাছে এমনই ফুরবল হয়। প্রমাণ মায়া নিজেই। আমাকে বাঁচান নেতা সাহেব, আমি মনে হয় আর আপনার কাছে ফিরতে পারব না। আমি আপনার কথা শুনেনি, অবাধ্য হয়েছি, সেজন্য ভাগ্য আজ আমাকে আপনার কাছে ফিরতে দিচ্ছে না। আপনার সাথে আমার আর এক জনমের বেঁচে থাকার ইচ্ছাটা অপূর্ণ রয়ে গেল। আমি মরে যাব নেতা সাহেব, ওরা আমাদের বাঁচতে দিবে না। মায়ার হিচকি তোলা কান্নার দারুণ খুবই ফিসফিসে কানে বাটন ফোনটি চেপে হৃদকে উক্ত কথাগুলো বলল মায়া। চারপাশে ঘুটঘুটে অন্ধকারে নিস্তব্ধতায় মায়া অল্প স্বরে কথাগুলোও যেন প্রতিধ্বনি হচ্ছে বারবার। আতঙ্কিত মায়া ফোনের আলোটাও গায়ের হিজাবটা দিয়ে চেপে ধরে রেখেছে, ভয়ে যাতে আলোটা বাহিরে না যায়। হৃদ মায়ার আতঙ্কিত স্বর আর ভাঙ্গা গলার কথায় বুঝতে পারল পরিস্থিতি ঠিক নেই। তার বউ ভালো নেই। রাত তখন প্রায় 11:30 ঘরে। হৃদের উপস্থিতি ঢাকা আর মায়া চট্টগ্রামে। মায়ার কি হয়েছে সেটাও জানে না সে। হৃদ কিছু বলবে তার আগেই মায়া আবারও একই ভঙ্গিতে ফুপিয়ে উঠে কান্নায়। হৃদ খই হারায়, মন মেজাজ দুটোই হারিয়ে ক্ষিপ্ত হয়ে উঠে। মায়া শুনতে পায় ফোনের অপাশের হৃদের সচিৎকার, সেই সাথে ভাঙচুরের তাণ্ডব। মায়া আতঙ্কিত হতেই হৃদের চিৎকার ভেসে আসে ফোনের অপাশ থেকে, ঋত, এই ঋত, কই আছিস তুই, লোকেশন বল। মায়া ভয় আতঙ্কিত হয়ে হিচকি তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চেপে বলতে চাইল,
আমি জানি না কোথায় আছি। আশেপাশে কিচ্ছু চিনি না। ওরা আমাদের খুঁজছে। ওরা ওরা পাহাড়ি জঙ্গি। আমাদের মেরে ফেলতে চাই, প্লিজ আপনি আমাদের বাঁচান। আমি মরতে চাই না। আমার আপনার সাথে এখনো সংসার করা হয়নি। আপনার জন্য বউ সাজা হয়নি। আপনাকে নিয়ে এক জনমের স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান নেতা সাহেব প্লিজ। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না। প্লিজ আমাদের সাহায্য করুন। মায়া ভয় আতঙ্কিত হয়ে হিচকি তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চাপল। ফিসফিসিয়ে বলতে চাইলল, আমি জানি না কোথায় আছি। আশেপাশে কিচ্ছু চিনি না। ওরা আমাদের খুঁজছে। ওরা ওরা পাহাড়ি জঙ্গি। আমাদের মেরে ফেলতে চাই, প্লিজ আপনি আমাদের বাঁচান। আমি মরতে চাই না। আমার আপনার সাথে এখনো সংসার করা হয়নি। আপনার জন্য বউ সাজা হয়নি। আপনাকে নিয়ে এক জনমের স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান প্লিজ নেতা সাহেব। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না। প্লিজ আমাদের সাহায্য করুন। মায়ার কান্নায় হৃদের মন অস্থির হল। ছটফটে ব্যাকুল হল মস্তিষ্ক। হুট করেই যেন হৃদ বুঝতে পারল তার বউকে ছাড়া সে একেবারেই অচল। এই মেয়ের কিছু হবে ভেবেই যেন তার নিঃশ্বাস আটকে আসছে। আল্লাহ না করুক তার বউয়ের কিছু হলে। বেশি ভাবতে পারল না হৃদ। নিঃশ্বাস আটকে আসার মতন থমকে দাঁড়াল। বলিষ্ঠ হাত জোড়ায় কম্পন অনুভব করল মুহূর্তে। হৃদ নিজের সেই কম্পিত হাতের দিকে তাকাল। ডান হাতটা রক্তে ছুপছুপ। হয়তো তখন টেবিলের জিনিসপত্র ছুঁড়ে ফেলার মধ্যে ধারালো কিছুতে লেগে কেটে গেছে। তাজা রক্তে ব্যথা তার অনুভব হল না, বরং ভীষণভাবে বুক কাঁপল, কলিজা নড়ছে বউয়ের বিপদের কথা শুনে। হৃদের এতদিন মনে হতো বউকে শুধু সে পছন্দ করে, হৃদ চাইলে ঠিকঠাক সংসার করার মতন, কিন্তু এখন মনে হচ্ছে তার পুরো দুনিয়া ঘুরে এই মেয়ের আগে পিছু। এই মেয়ের শূন্যতা সে নিতে পারবে না। হৃদের সাধ্যের বাহিরে বউকে হারিয়ে বাঁচা। অস্থির, উত্তেজিত হৃদের কণ্ঠে স্বর কমে আসল অসহায়ত্বে। এই প্রথম মনে হল হৃদ অসহায়। ভীষণভাবে অসহায় এই নারীর সামনে। তার ক্ষমতা, টাকা পয়সা কিচ্ছু কাজে দিচ্ছে না। সে পারছে বউকে সেফ করতে। অস্থির হৃদ ব্যাকুলতা চেপে ধীর গলায় মায়াকে শুধাল, যান যান, রিল্যাক্স। এই তো আমি আছি। কিছু হবে না তোমার। শুধু একবার ঠান্ডা মাথায় বলো তুমি কোথায় আছো। আশপাশটা চেনার চেষ্টা করো যান। হৃদের নরম স্বরের পিছনে তীব্র অস্থিরতার ঠাহর করতে পারল না ফোনের ওপাশের থাকা মায়া। বরং একইভাবে ফুপানো গলায় মায়া বলল, আমি জানি না তো কোথায় আছি। আশেপাশে কিচ্ছু চিনতে পারছি না অন্ধকারে। আমাদের কলেজ বাস আমাদের রেখে চলে গেল অনেক আগেই। বিগত 2 ঘন্টা ধরে আমি আর আমার এক ফ্রেন্ড এই পাহাড়ের মাঝে দৌড়াচ্ছি জঙ্গি ছেলেদের হাত থেকে বাঁচতে। এখন আর দৌড়ানোর শক্তি নেই নেতা সাহেব। আমরা দুজনই আহত। পাহাড়ের একটা গুহায় লুকিয়ে আছি। আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারবো জানি না। আশেপাশে জঙ্গি ছেলেগুলো আমাদের খুঁজছে। ধরতে পারলে সব শেষ। ইজ্জত আর আপনাকে দুটো হারাবো নেতা সাহেব। প্লিজ আমাদের সেভ করুন প্লিজ। প্লিজ। মায়ার আকুতি কথায় হৃদের মেজাজ খারাপে রক্ত টগবগিয়ে উঠল রাগে রি রি করে। সে পারছে মায়াকে চিবিয়ে খেতে। তার না করার শর্তেও মায়ার ট্যুরে যাওয়ার বিষয়টা হৃদের মেজাজ খিচাল। হাতের কাছে থাকা কফির মগটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারতে মারতে চিচাল হৃদ। কই গিয়েছিলি তুই আমাকে না বলে? ঋতো, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। যদি তোর কিছু হয় আমি সব শেষ করে দিব ঋতো। হৃদের বাকি কথাগুলো শেষ করার আগেই টুটটুট শব্দ করে মায়া কলটি কেটে যেতেই হৃদের পাগলামো আরও বাড়ল। হৃদ বুঝতে পারছে তার বউ খারাপ কোনো জঙ্গির হাতে পড়েছে। হৃদ মন মস্তিষ্ক অচলে কম্পিত হাতে দ্রুত কল মেলাল মায়াকে। অথচ রাফার ফোনের ব্যালেন্স শেষ হতেই কল কেটে গেল। মায়া হ্যালো হ্যালো বলে পুনরায় সময় ব্যয় না করে হৃদকে কল করতে গিয়ে বুঝতে পারল ফোনে ব্যালেন্স না থাকার বিষয়টি। বিপজ্জনক অবস্থায় মায়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হল না, তার আগেই উচ্চস্বরে মুঠোফোনটি ভেজে উঠল অন্ধকার নিস্তব্ধতা কাটিয়ে। ফোন সাইলেন্ট না থাকায় সেই শব্দ আশেপাশে ছড়িয়ে পড়তেই মায়া তাড়াহুড়ো করে কলটি রিসিভ করে কানে তুলতেই শোনা গেল আশেপাশের জঙ্গি ছেলেগুলোর মাঝে হইচই। মায়ার ফোনের শব্দে তাদের কানে ততক্ষণে পৌঁছে গেল এবং সেই শব্দ ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলেগুলো একত্রে হয়ে খোঁজ করল মায়াদের। ভাগ্য খারাপ হওয়ায় মায়া হৃদের কল রিসিভ করে হ্যালো বলার আগেই গুহার বাহিরের উপস্থিত পেল সেই ছেলেগুলোর। আতঙ্কিত মায়া হৃদের ফোনটি রিসিভ করেও চুপ করে রইল ভয়ে। জোরসর অবস্থায় গুহার ভিতরে সিটিয়ে বসতেই ফোনের ওপাশে হৃদের অস্থির অনবরত ডাকাডাকি শুনতে পেল। মায়া হৃদের ফোন হাতে মুঠোয় চেপে চুপ করে যেতেই গুহার বাহিরে জঙ্গি ছেলেগুলোর হইচইয়ের কথা শোনা গেল।
ঝরঝরে চট্টগ্রামের ভাষায় বলতে শোনা গেল একে অপরকে, এই খোঁজ খোঁজ। ফোনের আওয়াজটা এদিকটায় থেইক্কা আইছে। মাইয়া দুইডা মনে হয় আশেপাশেই কোনোখানে লুকাইয়া আছে। তাড়াতাড়ি খোঁজ, শালি দুইডারে পাইলে জীবনের কষ্ট দিয়া মারুন। মারুফ নামে ছেলেটির কথায় তৎক্ষণাৎ শ্রায় জানালো তিতাস নামের হ্যাংলা পাতলা ছেলেটি। মায়ার উপর ক্ষোভ প্রকাশ করে বলতে লাগল, হ ভাই, নতুন মাইয়াডারে একটু বেশি কষ্ট দিতে হইব। হেতি আমাগো সাফিনের অবস্থা খারাপ কইরা দিছে। হের মাথাডা ফাটাইয়া ভাগ ভাগ করে দিছে। এই মাইয়া বহুত চালাক, আমাগো এত দৌড়ের উপরে রাখছে এই মাইয়াডাই। এই শালিরে আগে ধর্ম সবাই মিলে কষ্ট কারে কই সব আজকে রাতেই বুঝব। এই শালি আশেপাশেই কোনোখানে লুকাইয়া আছে, তোরা তাড়াতাড়ি খোঁজ। আবার পালাইবার আগে ছেলেগুলো চিল্লাচিল্লি কথা ফোনের ওপাশের হৃদের কানেও পৌঁছাল। এই প্রথম আতঙ্কে হৃদের বুক কাপল থরথর করে। মনে হল হৃদের দুনিয়ার ঘুরছে, থমকে যাওয়ার মতন হৃদের দুনিয়াটা শেষ হয়ে যাবে মুহূর্তে। হৃদ তার কিছুই করতে পারবে না। তার বউ বিপদের মুখে দাঁড়িয়ে আর হৃদ ঢাকায় নিজের বাড়িতে। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে হৃদের যতটা সময় লাগবে ততক্ষণে সবকিছু শেষ হয়ে যাবে। তার বউকেও চিরতরে হারিয়ে ফেলবে। হারানো ভয়ে হৃদের সমস্ত কা নাড়িয়ে কেঁপে উঠল শরীর। দুর্বলতায় শরীরের শক্তি খুইয়ে পড়তেই পাশের টেবিলটা শক্ত করে আঁকড়ে ধরল। ফোনটা কানে চেপে কম্পিত স্বরে হৃদ বলল, আমার জন্য নিজেকে কিছুক্ষণ সেফ রাখতে পারবে বউ? ওয়াদা করছি বেশিক্ষণ অপেক্ষা করাবো না তোমাকে। তোমার জামাই সুপারম্যান হয়ে হলেও পৌঁছাবে তোমার কাছে। শুধু একটুখানি রক্ষা করবে নিজের জান। হৃদের দুর্বলতার ভাষা মায়ার কান্নার কারণ হল। অসাবধানতার বশে ফের ফুপিয়ে কেঁদে উঠতেই বাহিরের ছেলেগুলো ঠাহর করতে পারল মায়াদের উপস্থিতির ঠিকানা। হইচই ছেলেগুলো গুহার সম্মুখে আসতেই মায়া হৃদের কথা উত্তর করার আগেই আতঙ্কে ফোন হাতে নিয়েই অপর হাতে রাফা হাতটা চেপে গুহার ভিতরের পথে হামাগুড়ি দিয়ে প্রাণপূর্ণ দৌড়াল বাহিরের রাস্তায়। ততক্ষণে ছেলেগুলো বন্ধ গুহার মুখ খুলল মায়ার ঢেকে দেওয়া গাছপালা টেনে সরিয়ে। হামাগুড়ি দিয়ে বসে সবার ফোনের আলো গুহার ভিতরের ফেলতেই দেখল মায়া রাফাকে নিয়ে গুহার ভিতরের পথে চলে যেতে। হইচইয়ের চিৎকারের মারুফ ছেলেটি আগে চেঁচাল। সবার উদ্দেশ্যে বলল, এই তো শালি দুইডারে পাইছি, এইবার যাইব কই? ধরা তো পড়বই। এই তিতাস তুই পলাশরে নিয়া গুহার ভিতরে ঢোক। আর আমি, রাসেল, সুজন, রতন, মানিক এই গুহার শেষ মাথায় গিয়া দাঁড়াই। শালি দুইডা বাইর হইলেই কেল্লা ফতে। এই চল চল সবাই। মারুফ ছেলেটির কথায় তৎক্ষণাৎ তিতাস আর পলাশ নামক ছেলেটি গুহায় ঢুকল মায়াদের পিছন পিছন। বাকি ছেলেগুলো অন্ধকার রাস্তা দৌড়াল গুহার শেষ রাস্তার দিকে, যেটা দিয়ে মায়াদের বের হওয়ার কথা। চারদিক থেকে বিপদে ঘিরা মায়া তখনও প্রাণপূর্ণ চেষ্টা করছি দ্রুত বের হতে। এই গুহার যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। আতঙ্কিত মায়া, রাফা অনুভব করল ওদের পিছন পিছন জঙ্গি ছেলেগুলোও প্রবেশ করেছে গুহায়। বাঁচতে হলে ওদের এই মুহূর্তে কি করতে হবে জানা নেই। তবে মায়া যে কোনো বিনিময়ে নিজের ইজ্জত খইয়ে মরতে চাই না। মরার হলে সে এমনই মরবে। মুঠোফোনে হৃদের কলটি অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে যথেষ্ট নেটওয়ার্কের সংযোগ না থাকায়। হৃদ মায়াকে বারবার কল দিবে সেটা মায়া জানে, কিন্তু মায়ার কিছুই করার নেই। এই মুহূর্তে মায়া প্রাণ বাঁচানো দায় দৌড়াচ্ছে না, বরং ইজ্জত খোয়ানো ভয় পালাচ্ছে। ভাগ্যক্রমে গুহার শেষ মাথায় আসতেই মায়া দেখল এই গুহার দুটো সরপথ দিকে চলে গেল। প্রথম অবস্থায় মায়া বুঝল না ডানদিকে যাবে নাকি বামদিকের রাস্তায় যাওয়া উচিত। সময় নষ্ট না করে অনবরত আল্লাহ নাম নিতে নিতে ঘুরে গেল বামের রাস্তায়। ভাগ্য সহায় হওয়ায় সেইফলি গুহার থেকে বের হতেই দেখল ওদের থেকে অনেক দূরে গুহার অপর মুখে সবাই উৎপেতে দাঁড়িয়ে মায়া রাফাকে ধরতে। আতঙ্কিত রাফা কিছু বলবে তার আগেই হঠাৎ পায়ে টান অনুভব করতেই দাঁড়িয়ে থাকা রাফা উল্টে পড়ল মাটিতে। রাফার চিৎকারে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো মায়াদের দেখতে পেয়ে হইচই এই দিকটায় দৌড়ালে মায়া দ্রুত রাফাকে টেনে ধরতে চেয়ে বুঝতে পারল গুহার ভিতরে থাকা তিতাস ছেলেটি রাফার পা আঁকড়ে ধরে আছে যেতে না দিয়ে। তাড়াহুড়োর মায়া কি করবে বুঝতে না পেরে হাতে কাছে যা পেল তাই ছুঁড়ে মারল গুহার ভিতর। পাহাড়ি লাল বালু মুঠো ভরতি নিয়ে অনবরত ছুঁড়ে মারায় মুহূর্তে চেঁচাল তিতাস আর পলাশ নামক ছেলে দুটো। মায়ার হঠাৎ বালুর আক্রমণের জন্য প্রস্তুত ছিল না তারা। নিজেদের চোখ বাঁচাতে রাফার পা ছেড়ে দিতেই মায়া রাফাকে টেনে তুলে ফের দৌড়াল পাহাড়ের উঁচু পথে। বেখেয়ালি মায়া রাফাকে বাঁচাতে গিয়ে তাড়াহুড়ো হাতের ফোনটা সেখানে ফেলে আসল। কিছুটা পথ দৌড়াতে দৌড়াতে কানে আসল ফোনের রিংটোনের শব্দ। আতঙ্কিত মায়া পিছন ঘুরে দেখল গুহার সামনে অল্প আলোয় ফোনটি বাজছে।
হয়তো হৃদের কল এসেছে, কিন্তু ফিরে গিয়ে ফোনটা তুলে আনার সুযোগ মায়ার আর ছিল না। ততক্ষণে মায়ার পিছনে জঙ্গি ছেলেগুলোও ছুটছিল। অসহায় মায়া হু হু শব্দ কেঁদে উঠল। এমন অসহায় পরিস্থিতিতে মায়ার শুধু হৃদের কথাই মনে পড়ছে। মনে হচ্ছে এই যাত্রায় মায়া বেঁচে যাক, জীবন একটা সুযোগ দিক মায়াকে ওর স্বামীর কাছে ফিরে যাবার। মায়া কত স্বপ্ন জীবনকে নিয়ে, আজ যেন সব শেষে পথে লাগছে এই অন্ধকার পাহাড়ের পথে দৌড়িয়ে। উদ্দেশ্যবিহীন মায়াদের দৌড় শেষ হল উঁচু পাহাড়ের শেষ প্রান্তে এসে। এখান থেকে এগোনোর পথ শেষ। সামনে মরণের গহীন খনন, পিছনে জঙ্গির আতঙ্ক, ওদের ফিরে যাবার পথ বন্ধ। এখান থেকে ঘুরে দৌড়াতে চাইলে ততক্ষণে ধরা পড়ে যাবে জঙ্গি হাতে। মায়া রাফা দুজন হা করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে একে অপরের দিকে। দুজনের চোখেই আতঙ্ক, ভয় আর অশ্রু। এরপর কি হবে দুজনই জানে। এখান থেকে লাফ দিলে মৃত্যু নিশ্চিত, আবার দাঁড়িয়ে থাকলেও জঙ্গি হাতে ইজ্জত হয়ে অসম্মানজনক মরতে হবে এটাও নিশ্চিত। দুই দিক থেকেই ওদের মৃত্যু নিশ্চিত। পার্থক্য শুধু পাহাড় থেকে লাফ দিলে সম্মানের সহিত মরবে আর প্রাণের ভয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গিদের হাতে অসম্মানের সহিত ইজ্জত হয়ে মরবে। ফুটবল শরীরের দুজনের আঁকড়ে ধরা হাতগুলো অনবরত কাঁপছে। পিছন ছেলেগুলোর হইচইয়ের চিৎকার মায়া রাফা দুজনই ভয় আতঙ্কে পিছনে তাকাল। ছেলেগুলো অনেকটা কাছে চলে এসেছে, যা করার মায়াদের এক্ষুনিই করতে হবে। মায়া যখন পাহাড় থেকে লাফ দিবার মনস্থির করছিল তক্ষুনি আতঙ্কিত রাফা কাঁদতে কাঁদতে আকুতি স্বরে বাঁচার আহাজারি করে বলল, শালি বাচ্চারা মরার আর সময় পাইল না। এত উঁচু থেকে পড়ে নিশ্চয়ই এতক্ষণে দেহ ছিঁড়ে ভাগ ভাগ হয়ে গেছে পাহাড়ি গাছের ঢালে। ফ্রিতে বনশিয়ালের খাবার হইল, তারপরও আমাদের ধরা দিল না। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্নজাত। মোটা করে রতন ছেলেটা একইভাবে হাফাতে হাফাতে বলল, ভাই যদি মাইয়া দুইডা না মরে এখান থেইক্কা পড়োয়া, মরব না তো কি করব। এলাকায় সবচেয়ে বিপদসংকেত এরিয়া হইল এই দিকটা। দিনের বেলায় মানুষের এই এরিয়াতে ঢোকা নিষেধ, আর রাতের বেলা মাইয়া দুইডা এত উপর থেকে ঝাঁপ দিয়া মরব না তো বাঁচব তোর মনে হয়? এরপরও যদি না মরে তাইলে নিচে ঝাউবনে আমাদের থেকেও হিংস্র ডাকাত দল বাস করে। কমে হলেও তারা ৩০০ বেশি হইব। আমরা ১০ জন মাইয়া দুইডা ভোগ করতাম, এখন ৩০০ ডাকাত দল ভোগ করব। শালার আমাদের ভাগ্যটায় খারাপ, স্বীকার করলাম আমরা মোজস লইব অন্য কেউ ধুর। চল। বিগত ৩ ঘণ্টা ধরে পাহাড়িয়ান রাস্তার অলিগলি ধরে পাগলের মতন মায়াদের খোঁজ করে যাচ্ছে আরিফ, রাকিবের সঙ্গে কলেজে মায়াদের সিনিয়র কিছু ছেলে পেলে। তখন মায়া রাফার নিখোঁজ হওয়ার প্রায় ৩০ মিনিট পর জানতে পারল মায়া গাড়িতে নেই। জুই শ্রেয়া পাশ থেকে উঠে নিজেদের সিটে গিয়ে বসতেই দেখল মায়া নেই পাশে। মায়ার কথা মাথায় আসতেই জুই তাড়াহুড়ো উঠে দাঁড়িয়ে পুরো বাসে চোখ বুলিয়ে কোথাও মায়াকে দেখতে না পেয়ে চেঁচামেচি করে জানালো মায়া বাসে উঠেনি। আরিফ তখন ক্লান্তিতে বাসের পিছনের সিটে বসে ঝিমুচ্ছিল। জুইয়ের চিৎকারে হঠাৎ মস্তিষ্ক তোড়াক করে জেগে উঠে মায়ার মিসিংয়ের ব্যাপারটা শুনে। অবিশ্বাসের মতো তৎক্ষণাৎ এগোল। মায়ার খোঁজ করে যখন পুরো বাসে হইচই পড়ে গেল তখন বুঝতে পারল মায়া সত্যিই মিসিং। আরিফের পুরো দুনিয়া ঘুরে উঠার মতন চক্র কাটল। এত করে বোনদের চোখে চোখে রেখেও শেষ পর্যন্ত বোনকে হারিয়ে ফেলল কিভাবে? আরিফ আতঙ্কিত ভঙ্গিতে চিল্লাচিল্লি করে দ্রুত বাস থামিয়ে বাকি বাসগুলোতেও মায়ার খোঁজ করতে গিয়ে জানতে পারে রাফা নামের আরও একটা মেয়েও মিসিং আছে বাস থেকে। রাফার বান্ধবী চৈতি জানায় সেটা। চৈতি মনে করেছিল রাফা অন্য বাসে আছে ওর বেস্ট ফ্রেন্ড সোহানির সাথে, কিন্তু মায়ার নিখোঁজের সাথে সাথে বুঝল রাফাও গায়েব। পরপর ৪টে বাসই থামে পাহাড়ি রাস্তার মাঝে। হইচইয়ে সকল স্যার সিনিয়ররা গাড়ি থেকে নেমে পড়ল টেনশনে। এত রাতে মেয়ে দুটো কোথায় যাবে? উনারাই বা কোথায় ফেলে এসেছে মেয়ে দুটোকে? এত কঠোর নজরদারি পরও এত বড় দুর্ঘটনার জন্য কলেজের কর্তৃপক্ষের কৈফিয়তদারি করতে হবে এর জন্য। মেয়ে দুটো সহিসালাম তো না পেলে থানা পুলিশ ঝামেলা বাড়বে, কলেজের বদলাম। টেনশনে এক একজন টিচার্স ঘেমে জবজব হল। আতঙ্কিত দেখালো এক একজনের ফেস। সবাই ধারণা করল লাস্ট যখন তারা খাবার হোটেলে বাস থামিয়েছিল তখন হয়তো মেয়ে দুটো সেখানে রয়ে গেছে। ধারণা অনুযায়ী তাই হল। জুই জানালো মায়া ওকে বাহিরে যাবা কথা বলে বাস থেকে নেমেছিল তখন। তাড়াহুড়ো আরিফ বাকি টিচার্সসহ তখনকার হোটেলের ম্যানেজারকে কল দিয়ে জানতে চাইল তাদের হোটেলে কলেজ শিক্ষার্থী দুটো মেয়ে পাওয়া গেছে কিনা, বা আশেপাশে খোঁজ নিতে। অল্প সময়ে হোটেলের ম্যানেজার জানায় সেখানে আপাতত কলেজ শিক্ষার্থীদের মতন কেউ নেই। যদি এমন কেউ তারা পায় তাহলে অবশ্যই জানাবে আরিফদের। অতিরিক্ত টেনশন থেকে আরিফের মাথা চক্কর দিয়ে উঠতেই পাশ থেকে রাকিব,
আর আরিফের বন্ধু দিহান ঝাপটে ধরল আরিফকে। ধরাধরি করে আরিফকে রাস্তায় বসাতে চাইলে আরিফ অস্থির গলায় কলেজ সহকারী অধ্যাপককে বলল, আমাকে একটা টিমের ব্যবস্থা করে দিন স্যার, আমি আমার বোনকে খুঁজব, আপনি বাকি শিক্ষার্থীদের নিয়ে আপাতত চলে যান, দরকার হলে সকালে আবার আসবেন, ততক্ষণে আমরা এইদিকে আর্মি ক্যাম্পে যোগাযোগ করছি, তারা আমাদের সাহায্য করবে মিসিং কেসে। আরিফের কথায় স্বেচ্ছায় একদল ছেলে আলাদা হয়ে এগিয়ে আসল আরিফের সাহায্যের জন্য। 10-15 জনের একটা টিম হয়ে পুনরায় হোটেলের দিকে যেতে চাইলে গাড়ির সংকীর্ণতার জন্য আটকে গেল। রাত তখন 10:05 ঘরে। এত রাতে পাহাড়ি রাস্তায় গাড়ি খুঁজে পাওয়া মুশকিল, সেজন্য পুনরায় বাসগুলো আবারও আরিফদের নিয়ে হোটেলের রাস্তায় গেল। সর্বোচ্চ গতিতে গাড়ি পৌঁছালো সেখানে। সকল স্টুডেন্টর গাড়িতে লক করে তাড়াহুড়ো নামল আরিফসহ বাকি টিচার্সরা। সকলেই আশেপাশে খোঁজ নিয়ে দেখল সত্যি মায়াদের উপস্থিতি সেখানে কোথায় নেই। 14 সদস্যের টিম মেম্বারদের জন্য হোটেল থেকে টর্চলাইট সংগ্রহ করে সর্বপ্রথম আরিফ যেতে চাইল আর্মি ক্যাম্পে। সেখান থেকে আর্মিদের সাহায্যে পাহাড়ের বুকে চড়বে মায়াদের খুঁজতে। এত কিছু মাঝে মায়ার টেনশনে আরিফ জুইয়ের কথা ভুলে বসল। সে বের হয়ে যেতে গিয়েও থেমে গেল দ্বিতীয় বোনের কথা ভেবে। তাড়াহুড়ো আরিফ চলে যেতে গিয়েও ফিরে আসল জুইয়ের কথা ভেবে। আরিফ চলে গেলে এত রাতে একা জুইকে কার কাছে দিয়ে যাবে? মায়া নেই, আরিফ নেই, জুই এত রাতে কার কাছে থাকবে? বাসগুলো পুনরায় মুরাদপুরে পৌঁছাতে রাত 2টোর উপর হবে। এত রাতে একা মেয়ে হয়ে জুইয়ের পক্ষে সম্ভব হবে না বাসায় গিয়ে একা ওঠার। আবার আরিফের সঙ্গেও এত রাতে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া সম্ভব না। ওরা জানে না সামনে কি হবে, কোন বিপদ থেকে কোন বিপদে পড়ে তারা। উত্তেজিত আরিফ এগিয়ে এসে জুইয়ের দায়িত্ব দিয়ে গেল অন্য একজন টিচার্সের কাছে। হাতজোর করে রুকিয়া ম্যাডামকে বলে গেল তার বোনকে দেখে রাখতে, অন্তত আজ রাতটা জুইকে উনার বাসায় রাখতে, কাল সকালে আরিফ গিয়ে নিয়ে আসবে। জুইকে সেফলি রেখে যেতেই আরিফ সকলকে নিয়ে চলল আর্মি ক্যাম্পে। পাহাড়ের বুকে চড়তে হলে অবশ্যই তাদের ট্রেনিং প্রাপ্ত একজন ট্রেনার লাগবে, যে তাদের পাহাড়ি পথের নিদর্শনা দিবে, আর্মি ক্যাম্পে নিয়ে যাবে। সেটাও সংগ্রহ করল হোটেল থেকে একজনকে। আর সেই ট্রেনারের সাহায্যে প্রথম গেল আর্মি ক্যাম্পে। মিনতি করার মতন তাদের কাছে সাহায্য চাইলে তারা জানালো সকালে আগে তারা কিছুই করতে পারবে না, এত রাতে তাদের দ্বারা কিছু সম্ভব না। আইনি সাহায্য চাইলে আরিফদের অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অসহায় আরিফ মায়ার টেনশনে সময় ব্যয় না করে আর্মি ক্যাম্প থেকে বের হয়ে একাই চলল বোনকে খুঁজতে। সঙ্গে তাদের 15 সদস্যের টিমটিও ছিল। বয়স্ক ট্রেনারকে নিয়ে পাহাড়ি পথের অলিগলি চলতে গিয়ে বেশ কয়েকজনে আঘাত পেল। তাদের মধ্যে আরিফও ছিল একজন। আশাহত আরিফ বুঝতে পারল এই রাতে কোনো আইনি সহায়তা পাবে না তারা। সাধারণ মানুষের সাহায্য কেউ করতে চাই না। মায়াকে হারিয়ে প্রায় ঘণ্টা 3 মতো চড়তে লাগল এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চূড়ায়। রাত তখন 1টার ঘরে। আরিফের টিম মেম্বার যখন মায়াদের খোঁজাখুঁজিতে ব্যস্ত তখনই দেখা গেল পাহাড়ি রাস্তার বুকে ছিঁড়ে উজ্জ্বল আলোয় কতগুলো ট্রাকে উপস্থিতি। হইচই আর চিৎকারের ভয়ঙ্কর প্রতিধ্বনি হচ্ছে আশপাশটা। পাহাড়ের উপর থেকে সবাই রাস্তার দিকে তাকাতেই দেখল বেশ কয়েকটা ট্রাক একত্রে এই দিকটায় আসছে। সবগুলো ট্রাকে মাল বা অন্য কিছু নেই, বরং ট্রাক ভর্তি অসংখ্য ছেলেদের উপস্থিত। প্রত্যেকের হাতে টর্চ, হকি স্টিক আর দাঁড়িয়ে হই হুল্লোড় করছে ক্ষিপ্ত ভঙ্গিতে। কাউকে কুপিয়ে মারা তেজ। এত কিছু মাঝে আরিফ বা ওদের টিম বুঝল না চোখে পলকে এতগুলা ট্রাকে এত মানুষ কোথায় থেকে আসল, কেনই বা আসল, এই পাহাড়ি বুকে তাদের কি কাজ? দেখতে দেখতে মুহূর্তে মাঝে সবগুলো ট্রাক রাস্তায় পরপর দাঁড় করাতেই ট্রাক সবাই হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি করে লাফে নামতে লাগল ক্ষিপ্ত ছেলেগুলো। সবার হাতে হাতে দা, হকি স্টিক আর উজ্জ্বল আলোর টর্চ বিদ্যমান। চোখের পলকে রকেটের গতির মতো দেখতে দেখতে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়ল পাহাড়ের বুকে। হুট করে এতগুলো মানুষের উপস্থিত দেখে আরিফ আশ্বস্ত হয়ে তাদের কাছে সাহায্যের জন্য এগোতে চাইল। নিজেদের গতিপথ বদলিয়ে গেল নিচে। পাহাড়ের তলদেশে নামতে নামতে দেখল দলবেঁধে আরও অনেকটি ট্রাক উপস্থিত হচ্ছে সেখানে। সবগুলো ট্রাকেই মানুষের একই রকমের হইচই আর চিল্লাচিল্লি কলরব শোনা যাচ্ছে। রাকিব বোকার মতন দাঁড়িয়ে থেকে সবগুলো ট্রাক গুনতে চাইল। ওর ধারণা মতে না হলেও 20টা ট্রাকে ঊর্ধ্বে হবে, লাইন বেঁধে চলছে একটার পর একটা। একটা ট্রাকে কম করে 50 জন মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থায় আছে, তাহলে 20টা ট্রাকে 1000 জন মানুষ হবে। এত মানুষ এত রাতে কোথায় থেকে আসল? তারা এত ক্ষিপ্ত ভঙ্গিতে পাহাড়ের বুকে কি খুঁজছে?
রাকিবের মতো কি ওদের কেউ মিসিং নাকি? নির্জন এলাকায় হুট করে অসংখ্য মানুষের আভাস পেয়ে বুক ভরা আশা নিয়ে তাড়াহুড়ো সেদিকে দৌড়ে গেল আরিফ, রাকিব সহ তাদের দল। হকিস্টিক হাতে ছেলেগুলোর কাছাকাছি যেতেই ক্ষিপ্ত ভঙ্গিতে প্রায় একদল ছেলে আক্রমণ করে বসল আরিফদের। উত্তেজিত পরিস্থিতিতে হুট করেই কেউ কারো চেহারা দেখা সময় পায়নি, কিন্তু চোখে পলকে একদফা মার আরিফদের উপর দিয়ে চলে যেতেই হঠাৎ পরিচিত কণ্ঠের রাহাত সবাইকে ঠেলে থামিয়ে দিতে দিতে চিৎকার করে বলল, এই দাঁড়া দাঁড়া, আর মারিস না, এটা আমাদের আরিফ ভাই, উনিও হয়তো ভাবিকে খুঁজতে এসেছে আমাদের মতো। থামো থামো, তোরা থামো। হাতে ঠেলে সবাইকে থামতে লাঠির আঘাত বেশ আহত হল সবাই। টর্চ লাইটের আলো আরিফদের উপর পড়তেই বুঝল তারা সবাই অতি পরিচিত মানুষ। আরিফ নিজের এলাকার পরিচিত রাহাত ও তাদের সঙ্গীদের দেখে উত্তেজনায় ঝাপটে জড়িয়ে ধরল খুশিতে। এই বিপদের সময় এই বুঝি মায়াকে খুঁজতে সবাই সাহায্য করবে ওর। আরিফ কিছু বলার আগেই রাহাত আরিফকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না ভাই, ভাবির কিচ্ছু হবে না, আমরা সবাই আছি। পুরো পাহাড় ছেকে হলেও ভাবিকে খোঁজে বের করব। শুনলাম ভাবির সাথে নাকি আরও একটা মেয়ে মিসিং আছে। রাহাত কাকে ভাবি ডাকছে তখনও বুঝল না আরিফ। আরিফের ধারণা মায়ার সাথে যে মেয়েটা আছে তাকে হয়তো রাহাত ভাবি ডাকছে। সেজন্য আরিফ রাহাত শুধিয়ে ছাড়তে ছাড়তে বলল, তোমাদের ভাবির সাথে আমার বোন মায়া মিসিং, প্লিজ তোমরা আমাদের সাহায্য। আরিফকে বলতে না দিয়ে রাহাত পুনরায় বলল, আপনি চিন্তা করবেন না, আমরা ভাবির জন্যই এসেছি আরিফ ভাই। ঢাকা থেকে ভাইও আসছে, ভাবিকে আমরা অবশ্যই খুঁজে পাব ইনশাআল্লাহ। আরিফ কিছু বলার আগেই দেখল সেখানে একে একে উপস্থিত হল আর্মি, রেড ফোর্সের দল বেঁধে গাড়ি লাল নীল সিগন্যাল জ্বালিয়ে। কে বা কারা আর্মি, রেব বাহিনীকে খবর দিল আরিফ জানে না, তবে এর পিছনে অবশ্যই ক্ষমতাধর কারো হাত আছে। নয়তো যেখানে আরিফ 1 ঘন্টার মতন সময় ব্যয় করেও একটা আর্মির সদস্যকে রাজি করাতে পারল না ওদের সাথে আসার জন্য, সেখানে বন্দুক হাতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে দলে দলে আর্মি আর কালো পোশাকধারী রেব বাহিনী চলে আসল মায়াদের খুঁজতে। আরিফ, রাকিব শুধু বোকার মতন দাঁড়িয়ে রইল। মূলত তারা বুঝতে পারছে সবাই মায়াদের খোঁজে এসেছে, কিন্তু কে এত বিশাল ক্ষমতাধর আয়োজন করল দুটো মানুষকে খুঁজতে? আরিফের নিজের ভিতরের কৌতূহল চেপে সবাই সাথে পাহাড়ের চূড়ায় চলল মায়াদের খোঁজে। অল্প সময়ের ব্যবধানে অন্ধকার পাহাড়ি এলাকা হয়ে উঠল দিনের আলোয় ন্যায় উজ্জ্বল। পাহাড়ি গাছগাছালিতে থেকে মানুষের কলরবের শব্দ বেশি। একত্রে হাজার হাজার মানুষের আগমনে বন পশুগুলোরও ভয়ার্ত চিৎকার শোনা গেল চারদিকে। চোখের পলকে পাহাড়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়া আর্মি, রেব আর হৃদের পাঠানো হাজার হাজার ছেলেপেলে। দূর থেকে যে কেউ দেখলে বলে দিতে পারবে পাহাড়ের বুকে কোনো কিছুর অভিযান চলছে জোরসড়। চারদিকে শুধু আলোর মেলা। সেখানে অল্প সময়ের ব্যবধানে অন্ধকার আকাশে দেখা গেল উজ্জ্বল আলোর কতগুলো হেলিকপ্টার। এতে কে বা কারা আছে আরিফরা বাদে সবাই জানে। রাত তখন এক বিসর্গ 2-8 ঘরে। তুমুল শব্দ করে হেলিকপ্টারের পাখার রাউন্ড রাউন্ড ঘুরে নামল পাহাড়ি উন্মুক্ত রাস্তায়। পাখার তীব্র বাতাসে উপস্থিত মানুষ হতে পাহাড়ের ছোট বড় গাছগাছালির ডালপাতা নুয়ে নুয়ে পড়ছে একে অপরের গায়ে। আশেপাশে মানুষজনের দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠতে সবাই দূরে গিয়ে দাঁড়াল হেলিকপ্টার থেকে। তীব্র গমগমে শব্দে পরপর 9টি হেলিকপ্টার নামল একই পাহাড়ি রাস্তায়। প্রথম হেলিকপ্টার থেকে হৃদের সাথে আসিফকে লাফিয়ে নামতে দেখা গেলেও বাকি 8টা থেকে বন্দুক হাতে বডিগার্ডদের লাফিয়ে বের হতে দেখল সবাই। হৃদকে দেখেই আরিফ বুঝতে পারল এসব ক্ষমতার উৎস কোথায় থেকে এসেছে। হয়তো রাফা নামের মেয়েটির সাথে হৃদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে ভেবেই আরিফ হৃদকে নিয়ে এত মাথা ঘামাল না। তার এই মুহূর্তে বোনকে দরকার, সেজন্য আরিফ হৃদকে দেখে এগিয়ে গেল সামনে। উদ্দেশ্য হৃদকে জানাবে তার বোন মায়াও মিসিং রাফার সাথে। উত্তেজিত হৃদ হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতেই আর্মি, রেড ফোর্সের 2জন কমান্ডার এগিয়ে আসল হৃদের সঙ্গে সাক্ষাৎকারে। অস্থির, উত্তেজিত হৃদের মেজাজ বুঝা দেয়। হিংস্রত্ব রাগে চোখের পাটা ফুলে আছে লাল লাল হয়ে। ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্বে গর্জন ছাড়বে যে কোনো সময়ে। দৃষ্টিতে সে কি তেজ, কিন্তু মুখে ভাষা নিশ্চুপ। কালো শার্টের হাতাগুলো টেনে গুটাতে গুটাতে সামনে এগোতেই পিছন থেকে আসিফ একটা বন্দুক এগিয়ে দিতেই সেটা দক্ষ হাতে তুলল হৃদ। ডান হাতে বন্দুক চেপে বাম হাতে ট্রিগার পয়েন্ট টানতেই পথ আটকে দাঁড়াল 2জন কমান্ডার। হৃদকে আশ্বস্ত করতে চাইল তারা মেয়ে দুটোকে অতি শীঘ্রই খুঁজে পাবে, কিন্তু ক্ষিপ্ত হৃদ তাদের ভালো কথায় পোষাল না। তার মেজাজ হারিয়ে দাঁত পিষে বলল, আশেপাশে যেখানে যাকে পাবেন সবাইকে বন্দি করুক।
ছোট বড় ছেলে বুড়ো চোর ডাকাত জঙ্গি সন্ত্রাস যাকে পাবেন আমার সবাইকে বন্দি চাই। এই রাতে পাহাড়ের বুক থাকা একটা মানুষও যাতে পালাতে না পারে সেটা সিউর করুন। আমার সবাইকে মানে সবাইকে বন্দি চাই। গড ইট হয়ে যাবে মিস্টার খান। আপনি হৃদ ভাই। কমান্ডারের কথা শেষ করার আগেই সেখানে উপস্থিত হল আরিফ। উত্তেজনায় কমান্ডারের কথা মাঝেই কথা বলে ফেলল হৃদকে ডেকে। হৃদের খিচে থাকা মেজাজ তোরাগ করে তপ্ত আগুনের ন্যায় জ্বলে উঠল আরিফের উপস্থিতি দেখে। মেজাজ হারিয়ে মুহূর্তে মাঝে হিংস্র বাঘের ন্যায় থাবা বসাল আরিফের শার্টের কলারে। চোখের পলকে কারো কোনো কিছু বুঝে উঠার আগেই পরপর শক্ত হাতে ঘুষি পড়ল আরিফের নাকে মুখে। উপস্থিত সবাই থমথমে খেয়ে গেল হৃদের হঠাৎ কাণ্ডে। আসিফ দ্রুত সবাইকে ঠেঙ্গিয়ে হৃদকে ঝাপটে ধরল আরিফকে আঘাত করা থেকে। একা আসিফ হৃদকে সামলাতে মুশকিল হতে দেখে পরপর সঙ্গে সঙ্গে আরও দুজন কমান্ডার এগিয়ে এসে হৃদকে ঝাপটে জড়িয়ে ধরল আরিফ থেকে ছাড়াতে। টানাটানি করে আরিফ হতে হৃদকে ছাড়িয়ে নিতেই ভয়ঙ্কর মেজাজে চেঁচাল হৃদ। আরিফকে উদ্দেশ্য করে ফের তোত্তারে যেতে চেয়ে গর্জে উঠে বলল, হারামির বাচ্চা, তুই থাকতে আমার বউ হারালো কিভাবে? বোনকে যদি দেখে রাখতে না পারিস তাহলে দায়িত্ব নিতে গেলি কেন? তোকে কে বলেছে আমার বউকে ট্যুরে নিয়ে আসতি? আমার পারমিশন নিয়েছিলি? আহত অবস্থায় পুনরায় হৃদের আঘাত পেয়ে নুয়ে পড়ল আরিফ। হৃদ কেন আরিফকে হঠাৎ আক্রমণ করল বুঝল না সে। হৃদের সাথে আরিফদের আত্মীয়তার সম্পর্ক আছে, সেই সুবাদে হৃদ আরিফকে আঘাত করার কথা নয়। সবচেয়ে বড় কথা হল আরিফ হৃদ খানের বউকে চিনে না পর্যন্ত। তাহলে সেখানে আরিফ অন্য কারো বউকে ট্যুরে নিয়ে আসবে কিভাবে? আরিফ শুধু তার বোনদের দায়িত্বে ছিল, আর এর জন্য সে কারো থেকে পারমিশন নিবে না অবশ্যই। নুয়ে পড়া আরিফ উঠে দাঁড়াতে দাঁড়াতে বামহাতে ঠোঁটের আঘাতের রক্তটা পরিষ্কার করতে করতে তাকালো হৃদের হিংস্র চেহারার দিকে। হৃদের বন্দুকের ট্রিগার দিয়ে আঘাত করাই বেশ কেটেছে আরিফের ঠোঁট। আরিফ ঠোঁটের রক্ত মুছতে মুছতে হৃদকে বুঝাতে চেয়ে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। আমি আপনার ওয়াইফকে চিনি না। আমি শুধু আমার বোনের মিসিং কেসটা আপনাকে জানাতে এসেছিলাম। আমার ছোট বোন মায়াকে তো আপনি চিনেন। ওহা আপনার বউয়ের সাথে মিসিং। আমাদের ধারণা ওরা হয়তো এই পাহাড়ি এলাকায় কোথাও আটকে আছে। আরিফের ভদ্র কথায় হৃদের মেজাজ যেন খারাপ হতেই থাকল। তার বউ হারিয়ে গেছে আর এখনও আরিফ বালে ভদ্রতা দেখাচ্ছে। সে যদি তার বউকে সহিসালামত না পায় তাহলে সবার আগে এই ছেলেই মারবে, সে ট্রিগার পয়েন্ট রেখে। হৃদ গর্জে উঠে ফের আরিফের দিকে তেড়ে যেতে চাইলে একইভাবে বাধা দেয় আসিফ আর বাকি দুজন কমান্ডার। হৃদ তেতে উঠে দাঁত পিষে চেঁচিয়ে বলল, তোর বালে ধারণা আছে ভদ্রলোকের বাচ্চা? তুই জানিস তোর বোন কই আছে? সে পাহাড়ি জঙ্গি ছেলেদের হাতে পড়েছে। এতক্ষণে কি হয়েছে তাদের সাথে সেই ধারণা আছে তোর? করতে পারবি? হৃদের কথায় আরিফ অবিশ্বাস্য গলায় শুধাল, কি? আপনাকে এসব কে বলেছে? তোর বোনের ফোন এসেছি, সে জানিয়ে সবটা। আরিফ, দোয়া কর তোর বোনের যাতে কিছু না হয়। যদি কিছু হয় তাহলে তোকে আমি ছাড়ব না। রাত প্রায় শেষে দিকে। সময় তখন 4:02 পুরো পাহাড়ি এলাকায় এত অভিযান চালিয়েও মায়াদের খোঁজের সন্ধান পেল না কেউ। এমনকি মায়াদের তাড়ানো তখনকার সেই 10 জন জঙ্গি ছেলেগুলোও ততক্ষণে আটকে পড়েছে আর্মিদের হাতে। কিন্তু জানের ভয়ে তারা কেউ মুখ খুলছে না পর্যন্ত। আর না এটা বলছে মায়াদের তারা হোটেল থেকে তুলে এনেছিল। হৃদের কথা মতো পাহাড়ের বুকে যাকে পেয়েছে সবাইকে বন্দি করেছে আর্মি আর রেড ফোর্স। এমনকি মায়াদের তখন পাহাড় থেকে লাফিয়ে পড়া বিপজ্জনক এরিয়াতেও রেব বাহিনীর অভিযান চালিয়ে 300 ডাকাত দলকে আটক করেছে মায়াদের খোঁজে। বিগত 4-5 ঘণ্টার অভিযান চালিয়েও দুটো মেয়ের খোঁজ কেউ দিতে পারল না। আর না জঙ্গি ছেলেগুলো জানে ভয়ে মুখ খুলে জানাচ্ছে মায়াদের পাহাড় থেকে লাফিয়ে পড়ার বিষয়টি। আটকে রাখা সবার সাথে তারাও কিছু জানে না বলে অজানা সাজল। জঙ্গি ছেলেগুলোর ধারণা এত উপর থেকে মেয়েগুলো ঝাঁপ দিয়ে অবশ্যই মরে গেছে এতক্ষণে। সেখানে মৃত্যু মেয়ে দুটো এসে বলবে না তাদের পিছনে কারা লেগেছিল তখন। জঙ্গি ছেলেগুলো যদি এই মুহূর্তে চুপ থাকে তাহলে অবশ্যই প্রাণে বেঁচে যাবে সবার। আর নয়, পরিস্থিতি যে গরম দেখছে, একবার ধরা পড়লে প্রাণ থাকবে না কারো। ভয়ার্ত মুখে সকলে বারবার একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। বুঝতে পারল মেয়ে দুটো কোনো সাধারণ কেউ ছিল না। ওরা ভুল জায়গায় হাত দিয়েছিল। চারদিকে না পাওয়ার ব্যর্থতার সুর শুনতে শুনতে নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেল হৃদ। মন মস্তিষ্ক টনটন করছে তপ্ত দহনে। বউকে না পাওয়ার ব্যর্থতা তাকে ঘায়েল করছে ক্ষণে ক্ষণে। এত ফোর্স লাগিয়েও বউকে খোঁজে না পাওয়ার কারণটা ব্যাখ্যা করে তার বউ সহিসালামতে আর নেই।
ফুটবল শরীরে হৃদ মাথা ঘুরিয়ে খই হারিয়ে পড়তে নিলেই পিছনের ছেলেগুলো হইচই করে ধরল হৃদকে পড়া থেকে। ততক্ষণে হৃদ জ্ঞান হারাল। সবাই ধরাধরি করে ক্যাম্পে দিকে নিয়ে যেতেই সেখানে সারি সারিভাবে দেখা গেল আরও কিছু গাড়ি ও পুলিশ ফোর্সের উপস্থিতি। ছেলের খবর শুনে মন্ত্রী নিহাল খানও শেষ রাতের দিকে উপস্থিত হয় সেখানে। সিকিউরিটি আরও বাড়িয়ে দিয়ে হৃদের খোঁজ করল। হৃদকে তাঁবুতে ফুটবল অবস্থায় বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে আতঙ্কে বসল হৃদের পাশে। উনার এত বলিষ্ঠবান ছেলেকে কখনো দেখেনি ফুটবল হয়ে জ্ঞান হারাতে। আজ প্রথম দেখল উনার ছেলে জ্ঞান হারিয়েছে। বাবার মনটা যেন হু হু করে উঠল হৃদের টেনশনে। ডাক্তার ব্যবস্থা ছিল তাঁবুতে। পাহাড়ি এলাকায় অভিযান চালাতে গিয়ে যদি কেউ আহত হয় তাহলে তার সুষ্ঠু চিকিৎসার জন্য ডাক্তারের ব্যবস্থা করে রেখেছিল আসিফ। নিহাল খান হৃদের পাশে বসতেই আরিফ সবটা জানাল তাকে, কেন তারা এখানে এসেছে। মায়াকে নিয়ে সবকিছু না বললেও এতটা জানায় হৃদের সাথে মায়ার একটা হালাল সম্পর্ক আছে। চতুর দাম্ভিক নিহাল খানকে আর কিছু ভেঙ্গে বলতে হয়নি আসিফের। চট করে বুঝে গেল ছেলের ফুটবল হয়ে জ্ঞান হারানোর কারণটা। নারীর টানে বলিষ্ঠ থেকে বলিষ্ঠবান পুরুষকেও মুহূর্তে ফুটবল হতে দেখেছে তিনি। উনার ছেলে তো কিছুই না। হৃদকে ঘুমের ইঞ্জেকশন দিতেই নিহাল খান নিজে দায়িত্ব নিল সবকিছুর। বাকি রাতটা তিনি বিরতিহীনভাবে দাঁড়িয়ে মায়াদের খোঁজের অনুসন্ধান করল। কিন্তু ফলাফল তখনও শূন্য। হৃদের জ্ঞান ফিরে প্রায় ৩ ঘণ্টা পর। সকাল তখন ৭টার ঘরে। খালি মস্তিষ্কের তাড়াক করে উঠল কয়েক সেকেন্ড পরপরই। শীত 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 বলে চেঁচিয়ে পাগল পাগল হয়ে বের হলো তাঁবু থেকে। আশেপাশে পরিবেশটা সেই রাতের মতন গমগমে আর উত্তেজিত দেখে বুঝল তার বউকে এখনও খুঁজে পায়নি। নিহাল খান তাঁবুর বাহিরেই দাঁড়িয়েছিল। হৃদকে জেগে উঠতে দেখে তিনি এগিয়ে আসল। হৃদের চঞ্চল দৃষ্টি আর অস্থির বাচনভঙ্গি দেখে তিনি নিজ থেকেই হৃদকে জানাল মেয়ে দুটোর নিখোঁজ থাকার বিষয়টি। নিস্তব্ধ হৃদ হা কোনো শব্দ করল না। শুধু নিশ্চুপ চোখে বাবার থেকে চোখ সরিয়ে তাকালো পাহাড়ের দূর পথে। দৃষ্টি শান্ত, মন চঞ্চল। নিশ্চুপ হৃদের অস্থির মনের অবস্থার ঠাহর ততক্ষণে করতে পারল নিহাল খান। এগিয়ে এসে ছেলেকে ঝাপটে জড়িয়ে ধরতেই হৃদ ভাঙ্গা গলায় একটু করে বলল, আই লাভ হার বাবা, এন্ড আই ওয়েন্ট হার। প্লিজ বাবা, যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায়। আমার বুক কাঁপছে, ভীষণ কলিজা পুড়ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাব ওকে ছাড়া। প্লিজ বাবা, আমার আবদারটা রাখো। এনে দাও আমার বউকে, নয়তো আমি পাগল হয়ে যাব বাবা। নিঃশ্বাস আটকে মরে যাব। প্লিজ বাবা, সেভ হার প্লিজ।